এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন আল মাহমুদের গল্প নীল নাকফুল। চলুন তবে শোনা যাক। ৪টি বড় নাও আর ধান কাটার ১৫ জন মুনিমজুর নিয়ে আমি যাচ্ছিলাম উত্তরে। আমাদের জোতের বাইরে প্রায় সিলেট জেলার সীমানায় আমাদেরই কিছু জমি পড়ে গিয়েছিল। এ জমিগুলো আমরা কোনো উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম তা আমার জানা নেই। আমাদের পারিবারিক দলিলপত্রে এ জমাজমির কোনো উল্লেখ ছিল না। সম্ভবত এ সম্পত্তি আমার পূর্বপুরুষদের কেনা নয়, হয়তো বৈবাহিক সূত্রে অর্জন করে থাকবেন কেউ। এ জমিগুলো নিয়ে আমার বাপকে খুব ভুগতে হতো। শুনেছি আমার দাদা জীবিত থাকতে তাকেও এর তদারক করতে অনেক কষ্ট পেতে হয়েছে। এখন আমার বাপ বুড়ো হয়ে যাওয়ায় আমাকেই দেখাশোনা করতে হবে। আর এবারই প্রথম আমাকে জমির ধান তুলতে খাটিঙ্গা পাঠানো হচ্ছে। আমাদের জমিগুলোর পাশের গ্রামের নামই হলো খাটিঙ্গা। এই গ্রামের জোতদারই আমাদের জমিগুলো ভাগে চাষ করতেন। যদিও তিনি ছিলেন বড় জোতদার, তবুও আমাদের পরিবারের সাথে সুসম্পর্ক থাকায় আর ভাগ চাষিদের ঝামেলা থেকে আমাদের বাঁচানোর জন্য তিনি আমাদের ভূমিখণ্ডটি ভাগে চাষ করতে রাজি হয়েছিলেন। তার নাম ছিল হাসিম খান। আমরা হাসিম চাচা বলে ডাকতাম। ২,০০০ মনের ওপর ধান হতো এ জমিগুলোতে। আমরা প্রায় অর্ধেক, প্রায় ১,০০০ মনের মতো ধান নিয়ে প্রতি মরশুমে ঘরে ফিরতাম। এছাড়া আমাদের গরু বাছুরের জন্য সারা বছরের খড় বিচালি আমরা এখান থেকেই পেতাম। মোট কথা খুব কাজের জমি ছিল ওগুলো। অনেক প্রলোভনেও আমার পূর্বপুরুষগণ কেন যে এ জমি আমাদের জোত থেকে বহু দূরে থাকা সত্ত্বেও বিক্রি করে দেননি, আমি এখন তো উপলব্ধি করি। আমরা প্রতি বছরই ধান কাটার ১৫-২০ জন মুনি মানুষ নিয়ে খাটিঙ্গা রওনা হতাম। বাকি মজুর হাসিম চাচাই জোগাড় করতেন। আমাদের কাজের লোকদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরাই করতাম। গ্রামের এক পাশে খড়ের আচ্ছাদন বানিয়ে আমাদের মজুরেরা থাকত। আর আমাদের পরিবারের যে এসব তদারক করতে যেতেন, তিনি থাকতেন খাটিঙ্গা জোতদারের বাড়িতে। জামাই আদরে তাকে রাখা হতো। ধান কাটা হয়ে গেলে তার সম্মানে জারি গানের আসর পর্যন্ত বসানো হতো। আমি লোকজন নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় আমার বাপ আমার যাত্রা সম্বন্ধে প্রয়োজনীয় উপদেশাদি দিয়ে বললেন, আমি যেন খাটিঙ্গার জোতদার হাসিম খানের সাথে কোনরূপ বেয়াদবি না করি, আর মুনি মজুরের ব্যাপারে তার উপদেশে বিনা ওজরে মেনে নিই। নাও ভাসানোর আগে আরও একজন লোকের জন্য আমি অপেক্ষা করছিলাম। তার নাম ওসমান। গত বছর ওসমানই আমাদের মুনিমজুরের সর্দারি করে খাটিঙ্গা থেকে ধান তুলে এনেছিল। আমার বৃদ্ধ অসুস্থ পিতাও তার সঙ্গে ছিলেন। ওসমানের বিশ্বস্ততা, ব্যবহার ও সেবা যত্নে আমার বাপ তার উপর সন্তুষ্ট থাকায় এবারও সে মুনি মানুষদের তদারক করার ভার পেয়েছে। তাছাড়া উত্তরের দাওয়া কাটার ব্যাপারে তার বিশেষ অভিজ্ঞতা থাকায় এমনকি আমাকেও তার পরামর্শ অনুযায়ী কাজ করতে বলে দেয়া হয়েছে। আমার পরিবারের জোত জমি আর মানুষজনের সাথেও তার এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে, শেষ পর্যন্ত আমিও তাকে ওসমান ভাই বলে ডাকতে শুরু করেছি। জোতদার পরিবারের ছেলেরা অবশ্য এভাবেই তাদের জোত জমিতে খেটে খাওয়া ভূমিহীন চাষিদের সাথে একটা সম্পর্ক পাতিয়ে নেয়। সম্পর্কটা যতই ভণ্ডামি আর ফাঁকা কৌশলে পরিপূর্ণ হোক না কেন, ১,০০০ বছরের পচন ধরা গ্রামীণ জীবনে এর খুবই একটা মূল্য আছে। তা না হলে জোতদারদের এই গলাকাটার যুগে আমাদের কারোরই ঘাড়ের উপর মাথা রাখা সম্ভব হতো না। এতেও যে রাখা যাচ্ছে না এ কথা তো সবারই জানা। ওসমানের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরেই আমি ওসমানকে বিস্তৃত বেলাভূমি মারিয়ে ডান কাঁধে কাঁথায় মোড়ানো বিছানা নিয়ে দ্রুত পায়ে আমাদের নাওয়ের দিকে আসতে দেখলাম। মেঘনার পশ্চিম পারের সূর্য তখন লাল হয়ে ডুবে যাচ্ছে। পরন্ত সূর্যের অন্ধকার মিশ্রিত লাল আভায় ওসমানের দৈহিক দৈর্ঘ্যকে আমার কাছে বড় বেশি দীর্ঘকায় বলে মনে হতে লাগলো। পেছনে ভেজা বালুময় বিস্তৃত তীরভূমির উপর তার পায়ের ছাপ এমনভাবে আঁকা হয়ে যাচ্ছে, দেখলে মনে হয় একজন ভারী মানুষকে বহন করার চিহ্ন রাখার জন্য ধরনী যেন বেশ একটু নমনীয় হয়েই আছেন। আমাকে সালাম সম্বোধন জানিয়ে ওসমান আমাদের নাওয়ের গলুইয়ের কাছে এসে দাঁড়ালো।
সালামের উত্তর দিয়ে আমি বললাম, তুমি আমার নৌকাতে ওঠো ওসমান ভাই। ওসমানের সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। সরল ভূমিহীন চাষিরা ভূমধ্যকারীর সামনে যেমন বিনয়ের হাসি হাসে, ওসমানের হাসিটা তেমন দাসত্ব ব্যঞ্জক বিনয়ের মতো নয়, কেমন যেন একটু আত্মবিশ্বাসী আত্মীয়ের মতো। আমার ভালো লাগলো, আমিও হাসলাম। ওসমান বলল, আপনার আম্মা আমারে সবসময় আপনার কাছাকাছি থাকার কইছে। ওসমান নৌকায় উঠলে নাও চলতে লাগলো। একজন মাঝি তার কাঁধ থেকে বোঝাটা নামিয়ে নিলে সে পা বাড়িয়ে নদীর পানিতে হাত, মুখ এবং পায়ের কাদা ধুয়ে ফেলে মাস্তুল ধরে দাঁড়ালো। আমাদের নৌকার পাশে আরও 3টি নাও যাত্রার জন্য তৈরি। মোট 4টি নৌকাই পাতিলের নৌকার মতো বড়। প্রতিটি নৌকায় 4 জন করে মুনি মানুষ ওসমানের ব্যবস্থা মতো আছে। এসব লোক যেমন ধান কাটায় ওস্তাদ, তেমনি নৌকা বাইতে ওস্তাদ। ভাটি অঞ্চলের ভূমিহীন চাষিদের সব গুণই এদের আছে। চাষবাসের কাজে যেমন এদের কোনো জুড়ি নেই, তেমনি মাঝি হিসেবেও এদের কোনো তুলনা আছে বলে মনে হয় না। ওসমান মাস্তুল ধরে পাশের নৌকার কান্ডারিদের নাম নিয়ে এক এক করে ডাক দিল। আরবালি। আরবালি নাওয়ের ছই থেকে পাটাতনে এসে দাঁড়ালো। কন সর্দার, আপনার লাইগা বইয়া রইছি। ওসমান আরবালির দিকে মুহূর্ত মাত্র তাকিয়ে হাঁক দিল, আশরাফ মিয়া, বাড়াও। আশরাফ মিয়া ওসমানের গলা শুনে তার নাওয়ের পাটাতনে এসে দাঁড়ালো। সর্দার, কৃষ্ণ মাঝি কই? ওসমানের ডাকে শেষ মাথার নৌকার গলুয়ে বসে থাকা কৃষ্ণ মাঝি হুঁকো হাতে উঠে দাঁড়ালো। আসি সর্দার, তামুক টানতাসি। কত সের তামুক লইলা মাঝির পুত? 7 সের সর্দার। তয় নাও ভাসাও আল্লাহর নামে। ওসমানের কথায় একটা হাঁক ডাক পড়ে গেল। মুহূর্তে দড়ি দড়া তুলে নাও ভাসালো মাঝিরা। সবার শেষে আমার নাওয়ের নোঙর উঠল। নৌকাগুলোর মাথা নদীর দিকে মোড় নিতেই পাল তুলে দেওয়ার হুকুম করল ওসমান। বাতাসে ফুটফাট শব্দ তুলে মাস্তুলে পাল ফুলে উঠল। নৌকার হালটা আমার নিজস্ব মাঝি আব্দুলের হাতে ঠিকমতো বুঝিয়ে দিয়ে ওসমান এসে বসল আমার পাশে, মুখে দক্ষতার হাসি। পাল তুলতে বাতাসের সাথে যে বোঝাপড়া হয়েছে তাতে তার পেশি বেশ উত্তেজিত হয়ে ফুলে আছে। আন্দাজ করে ওসমানের বয়স 40-এর বেশি হবে না। শক্ত সমর্থ, দশাশই শরীর। হাতের গড়ন চর দখলে লাঠিয়ালদের মতো, খালি পা। পাট ব্যবসায়ীদের মতো কোমরে পকেটওয়ালা চামড়ার কালো মোটা বেল্ট। পথে আপনার খোরাকির লাইগা চিকন চাউল আর 10টা করতনাথ মুরগি লইছি ভাইজান, আপনার খাওন আমি রান্ধুম, বলল ওসমান। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কামই হইছে ওসমান ভাই, গাঙের ভুক তো বাঘের ভুক, মজা কইরা খাওয়ান যাইব। ওসমান পরিতৃপ্তির হাসি হাসল, কোমরের বেল্টটা খুলে রাখল পাটাতনে। তারপর হুঁকো খুঁজে বের করে তামুক ভরতে ভরতে আমাকে বলল, ভাইজান, আপনি একটু জিরাইয়া লন, বালিশটায় মাথা রাইখা একটু ঘুমাইয়া লন। পাল যেমন ধরছে এমন চললে আমরা হরিণ ব্যারের সামনে যে হাওর আছে তার ওই পারে পৌঁছিয়া যাব। রাত বিরাইতে আর হাওর পাড়ি দিব না, নাও বান্ধা খামো, হাওরে ডাকাইতে ডর আছে। আমি ওসমানের নির্দেশে সায় দিয়ে শুয়ে পড়লাম। আমার ঘুম ভাঙলে দেখলাম একটা বালুময় চরের উপর আমাদের সব নৌকা নোঙর ফেলেছে। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ সোনার বাসনের মতো গোল হয়ে ভাসছে। প্রতিটি নৌকার নাইয়া চুলায় আগুনের জিহ্বা লাফাচ্ছে। মশলা, মাংস আর মাছ ভাজার গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে পরিবেশটাকে ক্ষুধার্ত করে তুলেছে। আমি বিছানার উপরে উঠে বসলাম। আমি জেগে আছি দেখতে পেয়ে ওসমান জানালো, পাকশাকের কাম হইয়া গেছে ভাইজান, হাত মুখ ধোন। আমি উঠে নৌকার গলুয়ের কাছে গিয়ে বসলাম। এখান থেকে হাত বাড়িয়ে হাওরের ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিয়ে ওসমানের পেতে দেওয়া মাদুরের উপর গিয়ে আসন পাতলাম। চাপলাইশ চালের লাল সুস্বাদু ভাতের উপর থেকে খুশবাই এসে লাগলো আমার নাকে। আমি একটা বাটি থেকে করতনাথ মুরগির ভুনা নীল মাংস দিয়ে খাওয়া শুরু করলাম। ওসমান আমার পাতে মাংসের বাটি উপর করে দিতে দিতে বলল, এই কালা মুরগি এই সময়ে জোগাড় করা বড় মুশকিল ভাইজান। আমি জানতাম করতনাথ এখন হাটে বাজারে পাওয়া যায় না। করত হলো কালো বেটে সাইজের এক ধরনের মুরগি। সাধারণত
এর পালক এবং পা থেকে শুরু করে সারা শরীরের রং নীলচে কালো। এর মাংস রান্নার পরও নীলচে রংটা যায় না। অত্যন্ত স্বাদযুক্ত মাংস। আমি যে করতনাথ মুরগির মাংস খেতে পছন্দ করি, সম্ভবত আমার মা ওসমানকে এই কথা জানিয়েছেন। তা না হলে এ সিজনে এই দুর্লভ প্রাণী ওসমান জোগাড় করে আনত না। আমি ওসমানকে খুশি করার জন্য বললাম, রান্নাটা তো বড় মজার হয়েছে ওসমান ভাই, কার কাছে শিখলা? ওসমানের সারা মুখে আবার হাসি ছড়িয়ে পড়ল। সে মুরগির পুস্তি, ঘিলা আর কলজের টুকরাগুলো আমার পাতে ঢেলে দিতে দিতে বলল, মাইয়া মানুষের রান্না না হইলে কি খাইয়া আরাম আছে ভাইজান? আমি বললাম, মাইয়া মানুষ আমি পামো কই? আপনার আবার মাইয়া মানুষের অভাব। আমার কথায় ওসমান হাসল। আমি ওসমানকে আমার বিষয় এগোতে না দিয়ে বললাম, তোমার মাইয়া মানুষ নাই কেন ওসমান ভাই? তুমি বিয়া করো না কেন? আমার কথায় ওসমান হাসতে হাসতে মুখ নিচু করে বলল, আমি বউ আইনা রাখুম কই? ক্যারে আমার বাড়িতে? আপনার বাড়িতে জাগা দিবাই না আমার বউয়ের? আমার দিকে একটু অনুনয় দৃষ্টিতে তাকালো ওসমান। আমি বললাম, আমার মায়ে কইলে আমার বাড়িতে তোমার একটা বউ মানুষের জাগা হইয়া যাইব ওসমান ভাই। তয় ভাইজান, এইবার উত্তরের ধান ক্ষেতের ভিতর থিকা এই নৌকাত কইরাই একটা মায়া মানুষ লইয়া আমো। ওসমানের কথা বলার ঢঙে নৌকার অন্ধকার আবছার মধ্যেও আমি এক ধরনের রহস্যের আভাস পেলাম। ওসমান আমার দিক থেকে ঘাড় ফিরিয়ে পাটাতনের উপর ফেলে রাখা বেল্টটা হাতে তুলল। বেল্টটার পকেটে আঙুল ঢুকিয়ে বের করে আনলো একটা ছোট নীল পাতলা কাগজের মোড়ক। মোড়কটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখেন ভাইজান, আমার বউয়ের নাকে সোনা লইয়া যাইতাছে। আমি ওসমানের হাত থেকে কাগজের মোড়কটা নিয়ে খুললাম। হালকা নীল পাথর বসানো একটা সোনার নাকফুল। বাংলাদেশের ভাটি অঞ্চলে মুসলমান মেয়েরা বিয়ের সময় এই ধরনের নাকফুল পরে, আর স্বামী জীবিত থাকলে কবরে যাওয়ার আগ পর্যন্ত কখনো খোলে না। আমি ওসমানকে খুশি করার জন্য বললাম, বড় বাহারের যাওয়ার তো, কার লাইগা ওসমান ভাই? ওসমানের সারা মুখে হাসি পড়ল। আমি দেখলাম ওসমান লজ্জায় কেমন একটু নম্র হয়ে নুয়ে পড়েছে। আমার দিকে মুখ না তুলেই সংকুচিত কণ্ঠে ওসমান বলল, কইলাম না আমার বউয়ের লাইগা। তোমার আবার বউ কই ওসমান ভাই? আছে ভাইজান, আমার বউ আছে খাটিঙ্গায়। আমার বিস্ময়ের জবাবে বলল ওসমান। আমি আকাশ থেকে পড়লাম, তাহলে ওসমানের একজন বউ আছে? শেষে হেসে ফেললাম, আমরা কেউ জানি না এ আবার কেমন বিয়া করলা ওসমান ভাই? হ করছি ভাইজান, তয় এজিন কাবিন ছাড়া বিয়া, বলল ওসমান। আমি সুন্দর নাকফুলটির দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কখন এই কাম করলা? গত বছর যখন ধান লইবার গেছলাম। সর্বনাশ, আমার বাপ আসিল না সাথে? আসিল না আবার? দিনার ডরেই তো বউডারে নৌকাত করে লইয়া আইবার পারি নাই, যেই করা মানুষ। হেসে বলল ওসমান। তার কথায় আমিও হাসলাম। বললাম, কি নাম তোমার বউয়ের? বানেসা, বলল ওসমান। আমি বললাম, কোন পুঁথিতে যান বানেসা নামের এক পুরীর কথা পড়ছিলাম। রাহেন পুরী, আমার বউ পুরীর থিকা সুন্দর। আমার কথার উপর কথা চালিয়ে দিয়ে ওসমান হাসল। আমি নাকফুলের নীল কাগজের মোড়কটি ওসমানের হাতে ফিরিয়ে দিতে দিতে বললাম, আমার সাথে তো কোনো ভয় ডর নাই। এইবার তো তাইলে পুরীর থিকা সুন্দর বউডারে নৌকাত করে লইয়া আইও। আনুম। হাসতে লাগলো ওসমান। আমরা খাটিঙ্গা পৌঁছালে যথারীতি হাসিম চাচার মেহমানখানায় আমার থাকার ব্যবস্থা করে দেয়া হলো। আমি ওসমানকে আমার সাথে থাকতে বললাম। প্রথমে ওসমান একটু ওজর দেখালো, বলল, আপনার লগে থাকলে কি আমার পোষাইব ভাইজান? আমার অনেক কাম। খেতে খাটনেওয়ালা মুনিরা কি মানুষের বাচ্চা? হালারা সব বজ্জাতের হাড্ডি। একটু ঢিলা পাইলে তামুক টানবো আর রাতভর তাস পিটাইব। 29, বুঝলেন না? আমি বললাম, বুঝলাম, অত তাড়াহুড়ার কিছু নাই। একটু নজর রাখা কামা গাইয়া নিলে হইব। তুমি আমার ঘরে বিছানা পাতো। আমার কথায় ওসমান একটু তেনো করে শেষে কাঁথা বালিশ এনে আমার খাটের পাশে পাকা মেঝেয় বিছানা পাতল। ওসমানকে আমার কাছে একই ঘরে থাকতে বলার পেছনে আমার কোনো প্রভুসুলভ মতলব ছিল না।
ছিল সময় কাটানোর একটা উপায় বের করা। তাছাড়া ওসমানের এজিন কাবিন ছাড়া বউ বানেছা, যে কিনা পরীর থেকেও সুন্দরী, তার নীল কাগজে মোড়ানো নাকফুল ইত্যাদি আমার কাছে একটা হেঁয়ালির মতো লাগছিল। মনের গোপনে এই রহস্য ভেদ করার একটা আকুল ইচ্ছাও যে ছিল না এমন নয়, তবে এটা বাইরে প্রকাশ করে চাকর বাকরের কাছে ছোট হয়ে যাওয়ার ভয়ও আমার পুরোপুরি আছে। আমি ওসমানকে খোলাসা করার জন্য বললাম, হুনো ওসমান ভাই, এই ভাটির দাসে আমি নয়া মানুষ, আও ভাও বুঝি না, এই কারণে তোমারে রাইতের বেলা কাছে রাখবার চাই। আর আমার বাপ তো তোমারে কইছেই আমার কাছে থাকবার, কয় নাই? হ, কইছে। তাইলে আর ডর কি? আমার কথায় ওসমান একটু সহজ হলো। ঠিক আছে, কর্তার ইচ্ছায় কর্ম। প্রথম দিনটা আমাদের মুনি মজুরদের থাকার ব্যবস্থা করতেই কেটে গেল। গ্রামের পাশে, যেখান থেকে ধানের জমির বিশাল মাঠ শুরু হয়েছে, সেখানে শন, খড়বিচুলি ইত্যাদি দিয়ে তাদের জন্য ছাপরা তৈরি করে দেয়া হলো। এসব তদারক করতে আমি আর ওসমানের সাথে থাকলেন হাসিম চাচা, এখানকার জোরদার। আমার প্রতি তার স্নেহ দৃষ্টি আমি প্রতি মুহূর্তে অনুভব করছিলাম। একবার বললেন, বাবা দেখো তোমার কোনো তকলিফ যেন না হয়, তোমরা কইলাম আমার খ্যাস। কি কন চাচা, তকলিফ হইব কি লাইগা? আপনি কোনো চিন্তা করেন না, বিনীতভাবে আমি জবাব দিলাম। হাসিম চাচা খুশি হয়ে ভেতর বাড়িতে চলে গেলেন। ছাপরা তৈরি হয়ে গেলে আমি ও ওসমান আমাদের ধানি জমিগুলো ঘুরে ফিরে দেখলাম। প্রতিটি জমির মধ্যভাগ পাকা ধানে নুয়ে পড়েছে। কিনারার ধানও পেকেছে, তবে জমির মাঝখানের ধান যেমন গাছ সমেত গোল হয়ে নুয়ে পড়ে, তেমন ওজনদার ডুমিল হয়নি। কেন যে কিনারার ধান থেকেই ঝাড়াই বাছাইয়ের কালে তুষ বেরোয় বেশি, তা এখন খানিকটা আন্দাজ করতে পারলাম। অবশ্য সব জমির ধানই যে জমির মাঝখানটায় গোল হয়ে ওঠে তা নয়। কোনো কোনো জমির 1 আইল থেকে আরেক আইল পর্যন্ত ধান পেকে সমানে মাটির সাথে মিশে আছে। এরকম হয় আসলে সার ছিটানোর ব্যাস কমের জন্য। ঠিকমতো সার ছিটালে আইলের ধার থেকে শুরু করে সারা জমিতেই ধান ওজনদার হয়, পাকেও সমানভাবে। ওসমান জমির আইল বরাবর পেছনে হাঁটতে হাঁটতে বলল, পাকনা ধানের খুশবাই লাগতাছে। তুমি ঠিকই কইছ, এইবার ধান পাকছে ভালোই, বললাম আমি। ওসমানকে সাথে নিয়ে আমাদের পুরো ভূমিখণ্ডটি আমি পরখ করে এলাম। ফসলের একটা নেশা আছে, যা ফলন্ত জমির পাশে দাঁড়ালেই কিষানকে পেয়ে বসে। যদিও আমি কৃষক নই, তবুও জমিগুলোর মালিকানার অহং আমার রক্তের মধ্যে বইতে লাগল। আমি পুলকিত কণ্ঠে অকস্মাৎ ওসমানের ঘাড়ে হাত রেখে বললাম, কই, তোমার বউয়ের খবর কি? তোমার বানেসা বিবির তালাশ লইলা না? আমার এই আকস্মিক অন্তরঙ্গতায় ওসমান যেন একটু হক চকিয়ে গেল। বলল, খবর লইবার আর সময় পাইলাম কই ভাইজান? গত বছর যখন আপনার বাপের লগে ধান তুলবার আইছিলাম, তখন তো বানেসা হাসিম জোদ্দারের বাড়িতেই ধান কামিন আর বাড়া ভানার কাম করত। তার লগে আরও 10-12টা সমান বয়সের সেরিও আসিল। এখন তো এই উডানে মুখসে নাহি মাইয়াগুলার একজনারেও দেখতাছি না। মনে হয় হেরা ইহানে নাই, অন্য জোদ্দারের কাম লইছে। আশা করি 10-12 মাইলের মধ্যেই আছে। আমার খোঁজে ঠিক একদিন আইব দেখবেন, না আইলে আমি খুঁজা বাইর করুম, বলে ওসমান হাসতে লাগলো। আমি বললাম, হাসিম চাচারে জিগাও না কামের মাইয়াগুলা কই গেছে, কও তো আমিও জিগাইবার পারি। তাহলে ভাইজান আজ রাইতে আপনি একটু জিগাইয়ালন। ওসমানের কথায় আমি মুখ নেড়ে সাড়া দিলাম। বললাম, ঠিক আছে, আজ রাইতে অন্দরবাড়িতে খানা খাইতে গেলে আমি চাচারে তোমার বানেসার কথা জিগামো। আমার কথায় ওসমান আশ্বস্ত বলে মনে হলো। লজ্জায় বিনয়ে ওসমানের মাথাটা যেন একটু নিচু হয়ে থাকলো। আমি তাকে মুনি মজুরদের থাকার ঘরগুলো আবার তদারক করে আসতে হুকুম দিয়ে নিজের বিশ্রামের জায়গায় ফিরে এলাম। আমি জুতা খুলে বিছানায় পা তুলে বসতেই হাসিম চাচা এসে ঘরে ঢুকলেন। বললেন, তোমার বাবা একটু অন্দর বাড়িতে যাওয়া দরকার। তোমার চাচিরা হে কবে ছোটবেলায় তোমারে দেখছে, তোমার মা একবার তোমারে কোলে লইয়া নায়রাইছিল, আর তোমার চাচির সাথে আপন বইনের মতো গলায় গলায় মিল হইছিল। এখন কত বড় হইছো দেখবার চায়।
চলো আমার সাথে ভিতর বাড়িতে। আমি হাসেম চাচার কথায় হন্তদন্ত হয়ে খাট থেকে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি জুতায় পা ঢুকিয়ে বললাম, চলেন চাচা, চাচিরে কদম বসি কইরা আসি। হুনো মিয়া, হাতের ইশারায় হাসেম চাচা আমাকে থামতে বলে। নিজেও আমার বিছানার উপর বসলেন। বললেন, ভিতর বাড়িতে যাইবার আগে তোমার একটা কথা কই। আমি বাবা একটা আকাম কইরা ফলাইছি। আকাম? আমি তার কথায় বাধা দিয়ে বললাম, আকাম আবার কি? হ, আকামি। আমি বাবা আর একটা শাদি কইরা ফলাইছি। আমি তার কথায় একটু থতমত খেয়ে আবার বিছানার উপর বসলাম। বললাম, আপনি চাচা দ্বিতীয় বিবাহ করেছেন? কই, আমার বাপ মা তো এই সব কিছুই জানে না। কেমনে জানবো? আমি কি মিয়া এই কথা কাউরে জানাইছি নিহি? তোমার মা তো হনলে মনে কষ্ট পাইব। তোমার বড় চাষির সাথে তোমার মার সইয়ালি, জবর খাতির। এই খবর পাইলে দুঃখ পাইব না? কি করুম কও? এত বড় জোত, মাইলের পর মাইল আমার জমি, হাল বলদে একাকার সংসার। ধান উঠলে মাঠের মতো বড় উডানে পাহাড় জইমা যায়। দেখবার মানুষ থাকলেও রাখবার ছামাইবার আপন মানুষ নাই। পোলাপন তো বৌজি লইয়া ঢাকায় থাকে, গ্যারামে আইবার চায় না। সারা বছরের খোরাকি নাও ভইরা ঢাকায় পাঠাইতে হয়। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, কই সম্বন্ধ করলেন চাচা? এইটা আর জিগাইও না বেটা, এইটা আরো শরমের কথা। কোনো খানদানওয়ালা বাড়িতে না, আমার গাঁয়েরই মাইয়া। আমার বাড়িতে ধান পানের কাজ করত। রূপ দেখা বাবা ভালো লাগলো, মনে ধরলো, কইরা ফেলাইছি। মুসলমানের মেয়ে আবার খানদান কি? হগলি আদম হওয়ার ফরজন্দ। হাসেম চাচার কথায় আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। সর্বনাশ! হাসেম চাচা আমার ওসমানের বানেসাকে বিয়ে করে ফেলেনি তো? কারণ ওসমানের কাছে শুনেছিলাম বানেসা এই বাড়িতেই ধান কামিনের কাজ করত। আবার ভাবলাম, এ ধরনের অঘটন নাও তো হতে পারে। হাসেম চাচা হয়তো অন্য মেয়েকে বিয়ে করেছে। কিন্তু বুকের ভেতরের খুঁতখুঁতানিটা কিছুতেই গেল না। এদিকে ওসমান মুনি মজুরের খবর নিতে গিয়ে আর ফিরছে না। আমি অগত্যা বললাম, চলুন চাচা, ভেতর বাড়ি যাই, চাচিরারে সালাম কইরা আহি। হ বাবা, চলো। আমি তোমারে সব কথা সাফ কইরা কইয়া লইলাম। শেষে আবার তুমি একজনের কদমবসি কইরা চইলাইও, আর একজন বাদ থাহে, এমন হইলে তোমার ছোট চাচি মনে আঘাত পাইব, বললেন হাসেম চাচা। আমি বললাম, না চাচা, তা কি সম্ভব? আমি মুরব্বীরার সাথে বেয়াদবি করি না। আপনি সজাগ কইরা ভালোই করছেন। আমার কথায় হাসিম চাচা স্বস্তি বোধ করলেন। আমি তার সাথে ঘর থেকে বেরোলাম। বাইরে তখন পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে। বহু দূরে একটি অচেনা গ্রামের এবড়ো খেবড়ো ছায়াচ্ছন্নতার মধ্যে আলোর গোলকটি ঠান্ডা লাল বলের মতো ঢুকে গেলে অন্ধকার ছড়িয়ে পড়ল চতুর্দিকে। যদিও এর আগেই চতুর্দিকের গ্রামগুলোতে বাতি জ্বলে উঠেছে। মাগরিবের আজানের আর বেশি দেরি নেই। আমি ভাবলাম, যত তাড়াতাড়ি সম্ভব অন্দরবাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে এসে একটু বিছানায় গড়িয়ে নেব। বড় ক্লান্তি লাগছে। আমরা, অর্থাৎ আমি ও হাসিম চাচা, জোদ্দার বাড়ির বাগানের গেটে প্রবেশ করার আগেই পেছন থেকে ওসমানের হাঁক শোনা গেল। এই যে ভাইজান, কই যান? সন্ধ্যার আবছা আলোয় ওসমানের দীর্ঘ শরীরকে একটা বিশাল দৈত্যের মতো লাগছে। আমরা দাঁড়ালাম। হাসিম চাচা ওসমানকে দেখে বললেন, তুমি কই আসছিলা? চলো চলো, অন্দরে যাই। তোমারে তো আবার কয়েক বছর থিকা বাড়ির বৌঝিরা হগলেই চিনে, হগলেই পছন্দ করে। জি হুজুর, চলেন, বেগম সাহেবারে সালাম জানাই আই, বলল ওসমান। তারপর তিনজনই বাগান ও ভিতর বাড়ির উঠোন পার হয়ে একটা প্রাচীন দালানের সামনে এসে দাঁড়ালাম। সন্ধ্যার অন্ধকার এখনো কালো হয়ে নামেনি। অপরিচ্ছন্ন আলোর মধ্যে বাড়িটার বিস্তৃতি আমার চোখে পড়ল। বিশাল বাড়ি, মাঠের মতো বড় উঠোন। উঠোনটিকে ধান মাড়াইয়ের উপযোগী করে লেপে পুছে পরিষ্কার করে রাখা হয়েছে। সামনে বিরাট একতলা দালানের খোলা বারান্দা। প্রাচীন হিন্দু জমিদারের বাড়ির মতো হলেও সিঁড়ির পাশে কোনো ফুল গাছ নেই। দরজার উপর সিংহের মূর্তি নেই। তার বদলে আছে দামি কাঠের কালশিটে দরজার উপর জ্যামিতিক লতাপাতা। চৌকাঠের উপর লাল নীল কাঁচ বসানো। বাড়িটার চূড়ায় চাঁদ তারার প্রতীক।
নিচে আরবি ক্যালিগ্রাফির মতো কি যেন কি লেখা। সন্ধ্যার আবছায় পড়া না গেলেও আন্দাজ করলাম আল্লাহ শব্দটি উৎকীর্ণ আছে। আমি ওসমানকে আমার সন্দেহের কথা বলার সুযোগই পেলাম না। দরজায় এসে দাঁড়াবা মাত্র হাসিম চাচা মহা হাঁক ডাক শুরু করে দিলেন। কই গো মোমেনের মা, দরজা খুললা দেহ না কেডা আইসে, আশুগঞ্জের ছোট মিয়া আইসে, দেহ না কত বড় হইছে। আমি বুঝলাম চাচা তার বড় বিবিকে ডাকছেন। হাসিম চাচার ডাকা ডাকিতে আমি লজ্জিত হয়ে অধোমুখে দোরগোড়ায় মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। মুহূর্তের মধ্যে বিশাল দরজাটা হাট করে খুলে গেল। হারিকেন বাতি ধরে একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা বাইরে এলেন। এক পায়ে গিয়েই তিনি ওসমানকে দেখে মাথায় কাপড় তুলে দিলেন। আমার দিকে ফিরে বললেন, তুমিই আমরা রাদিল মিয়া? আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কদমবুসি করতে করতে বললাম, জি চাচি যান, আপনি কেমন আছেন? মহিলা তার স্নেহার্দ্র হাত আমার মাথার উপর রেখে দোয়া পড়তে লাগলেন। এই ফাঁকে ওসমান এসে তাকে কদমবুসি করল। বলল, আমি ওসমান, সর্দার চাচি, চিনতে পারছেন? ও ওসমান, তুমি কেমন আছো ওসমান? বিয়া শাদি করছো? ওসমানের দিকে বাতিটা তুলে প্রশ্ন করলেন ভদ্রমহিলা। যদিও বাতি ধরে দেখার মতো অন্ধকার তখনও ঘনীভূত হয়নি, তবুও তার বাতির আলোকে পরিবেশটা বেশ উজ্জ্বল বলেই মনে হলো। ওসমান ভদ্রমহিলার জিজ্ঞাসার কি যেন একটা সলজ্জিত জবাব দিল, কিন্তু বিশাল বারান্দার অপর প্রান্তে একজন মানুষের আকস্মিক আজানে তার কথা ভালো মতো বোঝা গেল না। তোমরা ঘরে আইয়া বউ বাবারা, আমি নামাজটা সাইরাই বলে ভদ্রমহিলা ঘরের ভিতর ঢুকে গেলেন। হাসেম চাচা আমাদের ঘরের ভিতর নিয়ে গিয়ে একটি বিশাল খাটের উপর আমাকে বসতে বললেন এবং আঙুল দিয়ে দরজার পাশে ওসমানকে একটি টুল দেখিয়ে দিলেন। উভয়ে যার যার নির্দিষ্ট জায়গায় বসলাম। হাসিম চাচা খাটের পাশে একটি হেলান চেয়ারে গা এলিয়ে দিলেন। কামরাটি বিরাট। কামরার মাঝামাঝি একটা গাঢ় সবুজ পর্দা টাঙানো। মনে হয় পর্দা দিয়ে এই অতিকায় প্রকোষ্ঠকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সম্ভবত পর্দার ওপাশেও এপাশের মতোই অনেক দামি আসবাবপত্র আছে। হাসিম চাচা আমার দিকে ফিরে বললেন, তোমার বড় চাচির আজকাল আবার খুব নামাজ রোজার দিকে টান হয়েছে। আরেক কোঠায় গেছে নামাজ আদায় করতে। আমি বরং তোমার নয়া চাচিরে ডাকি, তোমার লগে কথা কোক। বলে হাসিম চাচা সবুজ পর্দার দিকে মুখ করে তার দ্বিতীয় স্ত্রীকে ডাকতে লাগলেন। আরে কই গেলা? আশুগঞ্জের মেহমান আইছে, বাইরেই আইও না। আমি দেখলাম সবুজ পর্দাটি অকস্মাৎ নড়ে উঠল। পর্দার প্রান্তে একটি ফর্সা পায়ের পাতা দেখা যাচ্ছে। পায়ের পাতা ফর্সা হলেও পায়ের আঙুল মোটা ও বেঢপ। দেখলেই বোঝা যায় পরিশ্রমী মানুষের পা, তবে বেশ স্বাস্থ্যবান গাঁট ও গোড়ালি। প্রথম দৃষ্টিতেই চোখ আটকে যায়। আরে শরমের কি আছে, আদিল তো আমার পুতের মতো বলে হাসিম চাচা পর্দার অন্তরালে ছোট চাচির শরম ভাঙাতে চাইলেন। পরে অবশ্য নিজেই উঠে গিয়ে পর্দাটা দুই হাত দিয়ে সরিয়ে দিলেন। আমি দেখলাম আপাদমস্তক ঘোমটা দিয়ে ছোট চাচি দাঁড়িয়ে আছেন। তার গয়না ভরা সুডৌল হাত দেখা গেলেও তার মুখ সম্পূর্ণ ঘোমটায় আবৃত। আমি এগিয়ে গিয়ে কদমবুসি করলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন না বা দোয়াও করলেন না। চাচির ব্যবহারে হাসিম চাচা বেশ বিরক্তি বোধ করছেন বলে মনে হলো। তিনি অকস্মাৎ উঠে গিয়ে চাচির মুখের ঘোমটা সরিয়ে দিলেন। সুন্দর নিখুঁত চেহারা, মুখখানিতে লজ্জার হাসি খেলছে। ঘন কালো চুল কোঁকড়ানো, সিথিতে সিথির জেওর, হাতে মোটা সোনার বালা, গলায় নেকলেস, সবই প্রাচীনকালের ডিজাইনের তৈরি। মনে হয় জিনিসগুলো নতুন বানানো নয়, তবে বেশ ঝকঝকে। নাকের নাকফুলটির দিকে চোখ পড়তেই আমি ওসমানের দিকে এক পলকের জন্য তাকালাম। ওসমান টুল ছেড়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু দৃষ্টি মাটির দিকে। কোনো যোদ্ধার পরিবারের গৃহবধূর দিকে সোজাসুজি দৃষ্টিতে তাকাতে পারা সোজা কথা নয় কোনো ভূমিহীন চাষির। ওসমান নতদৃষ্টি হয়ে আছে দেখে হাসিম চাচা হেসে বললেন, তুমিও নতুন বউয়ের মতো শরবিন্দা হইলা নিহি ওসমান মিয়া? তুমি চিনো না আমার বানেসা বিবিরে?
গত বছর তো দেখছি মলন দিবার সময় ধান লইয়া কত হাসি ঠাট্টা করছো। অহন আবার শরম কি? অহন তো তোমার সাসি লাগে। সেলাম করো। বানেসা নামটি শুনেই ওসমান চমকে তাকালো ছোট চাচির দিকে, যেন এক আগুনের প্রতিমা দেখছে সে। তারপর আমার দিকে ফিরল পলকের জন্য। আমি মুখ নামিয়ে নিলাম। ছোট চাচি পায়ের নখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। হঠাৎ ওসমান হেসে ফেলল। হাশেম চাচার দিকে তাকিয়ে বলল, হুজুর, আমি ছোট চাচির লাইগা একটা জিনিস আনছি। তাই নিয়ে আনার কইছিল গত বছর। আপনার মর্জি হইলে জিনিসটা আপনি রাহেন। বলে ওসমান চামড়ার ব্যাগের পকেট থেকে নাক ফুলের নীল মোড়কটা বের করে হাসিম চাচার হাতে দিল। চাচা যখন বিস্মিত হয়ে মোড়কটা খুলছে, ঠিক তখনই ওসমান একটা বিশাল পর্বতের মতো মাথা নুইয়ে বানেসাকে কদমবুসি করতে করতে বলল, কেমন আছেন ছোট চাচি? আমার লাইগা দোয়া কইরেন। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।